প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের বাংলা ব্যাকরণের ক্লাসে আমরা বাক্য এবং বাক্যের গঠনগত দিকটি নিয়ে আলোচনা করব। বাক্য বাক্য কাকে বলে? আমরা যদি বাক্য কাকে বলে এটি যদি দেখি, তাহলে বাক্যের সংজ্ঞাটি কীরকম হবে? বাক্যের সংজ্ঞাটি আমরা যেটি হবে সেটি লিখছি বলে। কতগুলি পদ পর পর বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। তাহলে কতগুলি পদ পরপর বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। কতগুলি পদ পরপর বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। এবার আমরা দেখব যে পদ, আমরা সাধারণত কি শুনেছি, যে শব্দ শুনেছি, কিন্তু পদ আমরা সেভাবে শুনিনি। পদ কাকে বলে? কতগুলি পদ পরপর বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বলে বাক্য। কিন্তু এই পদ কাকে বলে? পদ যদি আমরা লক্ষ্য করি যে পদ কাকে বলে, পদের সংজ্ঞাটি এরকম হবে যে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হয়। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হয়। এবার তাহলে বাক্যে যে পদ ব্যবহৃত হয় সেই পদটা হচ্ছে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে। আমরা যদি দেখি যে শব্দ কাকে বলে, শব্দকে কতগুলি বর্ণের কতগুলি বর্ণের সমষ্টি যখন অর্থপূর্ণ হয় তখন হয় শব্দ। যেমন বর্গীজ ল বর্গীজ জলজ, মানে যেটা জল থেকে উৎপন্ন হয় বা যেটা জলে জন্মায়। যেমন বনজ দন্তন্য বর্গীজ, মানে যেটা বন থেকে পাওয়া যায় বা বনে যার জন্মায়। তাহলে যে দন্তন্য এবং বর্গীজ এগুলো সবই হচ্ছে বর্ণ। আমরা জানি যে ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। তাহলে এই বর্ণের পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হবে শব্দ। তাহলে শব্দ যখন পাশাপাশি বসে তখন কিন্তু সেটা বাক্যে পরিণত হয় না, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়। যেমন যদি বলি জলে হাঁসটি সাঁতার কাটছে, জল ব্যবহৃত হচ্ছে না, জলে হচ্ছে। জল একটা শব্দ, বর্গীর জল জল, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হচ্ছে হচ্ছে জলে। তাহলে যখন জলে হচ্ছে তখন হচ্ছে পদ। তাহলে জলটা কিন্তু শব্দে বাক্যে ব্যবহৃত হচ্ছে না, হচ্ছে জলে। তাহলে শব্দ যখন বিভক্তি যুক্ত হচ্ছে তারপর পদে রূপান্তরিত হচ্ছে তখন সেটা বাক্যে ব্যবহৃত হচ্ছে। তাহলে শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হবে তখন সেটা বাক্যে ব্যবহারের উপযোগী বা যোগ্যতা লাভ করবে। তাহলে কতগুলি পদ যখন পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলে বাক্য। এই বাক্য কিন্তু গঠনগত দিক দিয়ে একই রকম থাকে না, কারণ আমাদের কথা বলার ভঙ্গিমা ধরনে কিন্তু দেখা যায় যে বাক্যের রকম ফের হয়, অর্থাৎ তফাৎ হয়। সেটা আমরা দেখব।
গঠনগত দিক দিয়ে বাক্যকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। তাহলে বাক্যের গঠনগত দিক দিয়ে বাক্য তিন প্রকার। গঠনগত দিক দিয়ে বাক্য তিন প্রকার। প্রথমে হচ্ছে সরল বাক্য। তাহলে আমরা কি শিখলাম যে কতগুলি পদ যখন পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখন তাকে বলা হবে বাক্য। কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করবে তখন তাকে আমরা কিন্তু বাক্য বলবো না, কতগুলি পদ। এই গঠনগত দিক দিয়ে বাক্য তিন প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। এবার দেখব যে সরল বাক্য কাকে বলে। সরল বাক্য এটার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে বাক্যটার গঠন কিন্তু অনেক সরল বা সহজ হবে। সরল বাক্য কাকে বলে? যে বাক্যে সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকবে। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও এবং একটি মাত্র বিধেয় থাকবে তাকে কি বলে? তাকে বলে সরল বাক্য। এবার এই সরল বাক্যের গঠনগুলো কীরকম হয়? যেমন সাধারণভাবে আমি বই পড়ছি। আমরা জানি বাক্যে যে কাজটি সম্পন্ন করে তাকে বলা হচ্ছে কি? উদ্দেশ্য। আর বাকি অংশটা কি? বিধেয়। অর্থাৎ উদ্দেশ্য মানে হচ্ছে কর্তা, এটি হচ্ছে কর্তা বা উদ্দেশ্য, বাকি অংশটা বিধেয়। তাহলে এখানে কর্তা কয়জন রয়েছে? একজনই রয়েছে। তাহলে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকবে, একটি মাত্র উদ্দেশ্য আর একটি মাত্র বিধেয় থাকবে। এবং এই বিধেয়র মধ্যে আমরা একটা জিনিস দেখব কি? সমাপিকা ক্রিয়ারই প্রাধান্য থাকবে। সমাপিকা ক্রিয়া, এই সমাপিকা ক্রিয়ারই প্রাধান্য থাকবে। তাহলে এটিকে বলা হবে কি? সরল বাক্য। তাহলে আমরা কি দেখব? আরো কতগুলি উদাহরণ দিয়ে আমরা সরল বাক্যের বিষয়টিকে দেখব। যেমন ছেলেরা মাঠে খেলছে। এই ছেলেরা, ছেলেরা হচ্ছে এই বাক্যের ক্ষেত্রে কি? এই বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য, উদ্দেশ্য বা কর্তা। আর বাকি অংশটা কি? বিধেয়। এবং এই খেলছেটাও কি? এটাও কিন্তু একটা ক্রিয়া। তাহলে আমরা কি দেখলাম? যে একটি মাত্র উদ্দেশ্য রয়েছে এবং একটি মাত্র বিধেয় রয়েছে। জলে পদ্ম ফুল ফুটেছে, এই বাক্যেরও গঠনগত দিক দেখি, এটাও কিন্তু একটা সরল বাক্য। তাহলে আমরা বিভিন্ন প্রকারের সরল বাক্যের উদাহরণ দেখলে, যেখানে আমি আমি কিন্তু যেখানে কিন্তু কর্তা একজনই আছে, কিন্তু এখানে ছেলেরা খেলছে, কিন্তু কর্তা এক বচনে নেই, কিন্তু বহু বচন আছে, অনেকজন আছে। আবার এখানের ক্ষেত্রেও আমরা দেখছি কি? এই বাক্যের গঠনটাও কিন্তু আলাদা, কিন্তু এটি কি? একটা সরল বাক্য। তাহলে বাক্যের ক্ষেত্রে আমরা যখন দেখব একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকবে এবং সেই বিধেয়ের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই সমাপিকা ক্রিয়া থাকবে, তখন সেটা হবে কি? সরল বাক্য। এবার আমরা দেখব কি? জটিল বাক্য। জটিল বাক্য বা মিশ্র বাক্য।
সংজ্ঞাটা কিরকম হবে? সংজ্ঞাটা এরকম হবে, বাক্যের প্রধান খণ্ডবাক্যের অধীনে যদি এক বা একাধিক খণ্ডবাক্য থাকে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বা মিশ্র বাক্যের সংজ্ঞাটা কি? বাক্যের প্রধান খণ্ডবাক্যের অধীনে, অর্থাৎ যে খণ্ডবাক্যটা প্রধান, একটা বড় বাক্যের মধ্যে একটা অংশ থাকবে যেটা প্রধান, যার অধীনে এক বা একাধিক ছোট ছোট খণ্ডবাক্য থাকবে, কিন্তু ওটার ওই প্রধান খণ্ডবাক্যের অধীনে, তাকে বলা হবে জটিল বা মিশ্র বাক্য। এবার এর উদাহরণটা কিরকম হবে? এখানে দেখা যাবে কি, মানে এইরকম, যদি তুমি বাড়ি আসো তবেই আমি যাব, এরকম। যখন তোমার সাথে দেখা হবে তখন বইটি দেব। এবার একটা জিনিস খেয়াল করা দেখা যাবে দুটো ক্ষেত্রেই, দুটো বাক্যের ক্ষেত্রেই, যদি তুমি বাড়ি আসো মানে তোমার বাড়ি আসাটা হচ্ছে মুখ্য বা প্রধান, তবেই আমি যাব। তুমি যদি আসো তবেই যাব, তাহলে এই প্রধান বাক্যের অধীনে কিন্তু বাকি প্রধান খণ্ডবাক্যের অধীনে বাকি অপ্রধান খণ্ডবাক্য বা এক বা একাধিক খণ্ডবাক্য রয়েছে। যখন তোমার সাথে দেখা হবে তখন বইটি দেব, তাহলে তোমার সাথে দেখা হওয়াটা প্রধান বা মুখ্য, তারপরে কিন্তু আমি বইটা দেব। সুতরাং এই যে ব্যাপারগুলো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা বড় বাক্যের অধীনে একটি অংশ কিন্তু প্রধান থাকছে বা মুখ্য থাকছে, তারপরে তার উপর নির্ভর করে বাকি খণ্ডবাক্যটা, বাকি অংশটা কিন্তু এখানে থাকছে। এই রকমই উদাহরণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে বাক্যগুলোর ক্ষেত্রে যে প্রধান খণ্ডবাক্যের অধীনে কিন্তু এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য বা ছোট ছোট বাক্য জড়িয়ে রয়েছে। এবার আসছে কি, এবার আসছে যৌগিক বাক্য। আমরা তাহলে কি শিখলাম? একটা হচ্ছে সরল বাক্য, যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য একটিমাত্র সমাপিকে ক্রিয়া থাকবে সেটাকে তাকে বলা হচ্ছে সরল বাক্য। আর হচ্ছে কি একটা জটিল বাক্য, যেখানে থাকবে একটি প্রধান খণ্ডবাক্য, তার অধীনে এক বা একাধিক খণ্ডবাক্য, সেটাকে বলা হচ্ছে কি জটিল বাক্য। আর একটা হচ্ছে কি যৌগিক বাক্য। যৌগিক বাক্য, এবার যৌগিক বাক্য কাকে বলে? যৌগিক বাক্যের ক্ষেত্রে আমরা কি দেখব, যে যৌগিক বাক্যের মানে আরেকটা নাম হচ্ছে কি, যৌগিক বাক্যের আরেকটা নাম হচ্ছে সংযুক্ত বাক্য। যৌগিক বাক্যের আরেকটা নামই হচ্ছে সংযুক্ত বাক্য। সংজ্ঞাটা এরকম যৌগিক বাক্যের ক্ষেত্রে, দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্যকে যখন সংযোজক
বা প্রতিষেধক অব্যয় দ্বারা যুক্ত করা হয় তখন তাকে যুক্ত করা হয় এবং যে বাক্যটি সৃষ্টি হয় তাকে যৌগিক বাক্য বলে। তাহলে দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্যকে যখন সংযোজক বা প্রতিষেধক অব্যয় দ্বারা, সংযোজক বা প্রতিষেধক অব্যয় মানে যে অব্যয়ের দ্বারা যুক্ত করা হয়, এবং অথবা কিন্তু যদিও, এগুলো হচ্ছে সবই হচ্ছে কি সংযোজক অব্যয়। তাহলে দিয়ে যুক্ত করা হওয়ার পরে যে নতুন বাক্যটা সৃষ্টি হয় বা যে বাক্যটা সৃষ্টি হয় তাকে বলা হবে কি যৌগিক বাক্য। উদাহরণটা কিরকম? উদাহরণটা দেখব, সে গরিব অথচ কারো সাহায্য নেয় না। এই যে সে গরিব, এটা একটা বাক্য, সরল বাক্য। কারো সাহায্য নেয় না, এটা একটি বাক্য। অথচ এটা হচ্ছে সংযোজক, এই সংযোজক দিয়ে যুক্ত হয়েছে দুটো বাক্যকে। যে যুক্ত হওয়ার ফলে কি হয়েছে, যে বাক্যটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে দুটি সরল কিংবা মিশ্র বাক্য যখন যুক্ত হয়, এখানে এই দুটি সরল বাক্য যুক্ত হয়েছে সংযোজক অব্যয়ের দ্বারা, এবং যে বাক্যটা রূপ নিয়েছে তাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। তুমি পড়তে বসো নতুবা ঘুমিয়ে পড়ো। তুমি পড়তে বসো একটি বাক্য, ঘুমিয়ে পড়ো একটি বাক্য। এই নতুবা বা না হলে ঘুমিয়ে পড়ো, এইটা হচ্ছে কি সংযোজক। এই সংযোজক দ্বারা যুক্ত হওয়ার ফলে এটা কি হচ্ছে, একটা নতুন বাক্য রূপ নিচ্ছে, যেটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে যখন দুটি সরল কিংবা মিশ্র বাক্য যুক্ত হয়ে নতুন বাক্যের রূপ নেয় তাকে বলা হচ্ছে কি যৌগিক বাক্য। তাহলে বাক্যের গঠনগত দিক দিয়ে আমরা যদি দেখি যে তিন প্রকার যে বাক্য পেলাম, একটি হচ্ছে গঠনগত দিক দিয়ে সরল বাক্য, দুই হচ্ছে জটিল বাক্য, তিন হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য বা সংযুক্ত বাক্য। তাহলে সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য বা সংযুক্ত বাক্য, এই যে বাক্য তিন প্রকারের, এর কিন্তু বিশেষত্বগুলি আছে। এখানে বিশেষত্ব কি, একটি উদ্দেশ্য, একটি বিধেয়, এই বাক্যের বৈশিষ্ট্য। আমরা দেখেছি, আমি ফুটবল খেলছি, সে পড়তে বসছে, তারা সাঁতার কাটছে। এই একটি উদ্দেশ্য, একটি বিধেয়, এবং অধিকাংশ ক্ষেত্রে সমাপিকা ক্রিয়ারই প্রাধান্য থাকবে, সমাপিকা ক্রিয়ার প্রাধান্য। জটিল বা মিশ্র বাক্যের ক্ষেত্রে কি হবে, জটিল বা মিশ্র ক্ষেত্রে প্রধান খণ্ড বাক্যের অধীনে একাধিক অপ্রধান খণ্ড বাক্য, প্রধান খণ্ড বাক্যের অধীনে এক বা একাধিক খণ্ড বাক্য, এবার হচ্ছে যৌগিক বাক্য বা সংযুক্ত বাক্য। এখানে কি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করা হবে দুটো বাক্য, সংযোজক অব্যয় দ্বারা দুটি সরল বা মিশ্র বাক্যকে যুক্ত করা হবে।
তাহলে এই যে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, প্রথমে সরল বাক্যের ক্ষেত্রে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকবে এবং সমাপিকাক্রিয়ারই প্রাধান্য থাকবে। জটিল বাক্যে বা মিশ্র বাক্যের ক্ষেত্রে একটি প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক খণ্ডবাক্য থাকবে। এবং তার উদাহরণটা কীরকম, যে যখন তুমি আমার বাড়ি আসবে তখন আমি তোমার কাছে যাব, বা যখন তুমি বাজারে যাবে তখন তোমার সাথে দেখা হবে। এগুলো হচ্ছে মানে একটা খণ্ডবাক্য প্রধান, তার অংশে বাকি একাধিক খণ্ডবাক্য থাকছে। যৌগিক বাক্যের ক্ষেত্রে কি, যৌগিক বাক্যের ক্ষেত্রে হচ্ছে যে যে একটা সংযোজক অব্যয় দ্বারা দুটো বাক্যকে যোগ করবে। যে তুমি বাজারে এসেছো কিন্তু ফল কেননি, তাহলে এই যে তুমি বাজারে এসেছো একটা বাক্য, ফল কেননি একটা বাক্য, কিন্তু কি হচ্ছে একটা সংযোজক দিয়ে দুটো বাক্যকে যোগ করছে। তাহলে এই গঠনগত দিক দিয়ে বাক্যের রূপ হচ্ছে 3 প্রকার। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম বাক্য কাকে বলে, যে কতগুলি পদ যখন পাশাপাশি বসে অর্থপূর্ণ একটা গঠন তৈরি করে তাকে বলা হচ্ছে বাক্য, বা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য। এবার যে পদ বললাম, পদ হচ্ছে কি শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে পদ পরিণত হচ্ছে। আর সেই বাক্যের ক্ষেত্রে 3 প্রকার গঠন আমরা দেখতে পেলাম, সরল, জটিল এবং যৌগিক। আজকের ক্লাসে বাক্যের এই বিভিন্ন প্রকার গঠন এবং তার উদাহরণগুলো আলোচনা করলাম।